এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আজ খুশির ঈদ, তাই ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক্সপ্রেস অনলাইন। আমি মৌপ্রিয়া এবং আমার সঙ্গে রয়েছেন এক্সপ্রেস নিউজের এডিটর ইন চিফ মদন সিং স্যার। স্যার, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ মৌপ্রিয়া। সবাইকে এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে এবং বিশেষ করে আমার পক্ষ থেকেও আরেকবার ঈদের শুভেচ্ছা। তুমি জানো যে রমজান মাস পুরো এক মাস ধরে খুব কঠিনভাবে সারাদিন উপোস করে মুসলিম ধর্মাবলম্বীরা যারা আছেন, মুসলিম ভাইরা, তারা রমজানে এটা পালন করেন। তারপরে কালকে রাত্রে ঈদের চাঁদ দেখা হয়েছে। তারপরে ওই জামা মসজিদ থেকে তাদের এটা জানানো হয়েছে যে আজকে ঈদ পালিত হবে। গোটা বিশ্ব জুড়ে আজকে কিন্তু ঈদ পালিত হচ্ছে। ঈদের আমাদের যেই রকম হিন্দুদের তোমার দিওয়ালি একটা সব থেকে বড় পর্ব, হোলি যেমন একটা পর্ব, তেমনি হচ্ছে মুসলিম ভাইদের জন্যে গোটা বিশ্ব জুড়ে আজকে কিন্তু ঈদ পালিত হয়। তাদের এটা হচ্ছে খুব কষ্টসিদ্ধ করে একটা মাস পার করে আজকে তারা মানে ঈদের পালন করেন। এবং এটাতে জানো একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ঈদের মানে ঈদের আর একটা ব্যাপার আছে যে আজকে যখন দোয়া হয় আর কি, সকালবেলা সকালের নামাজ যখন হয়, তখন ওই নামাজে সব কিছুর সাথে কিন্তু এই দেশের উন্নতি এবং সমৃদ্ধিরও কামনা অনেকে করে আর কি। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আজকে ঈদই দেওয়া হয়। যেমনি একবার তুমি শুনেছিলে, তোমাদের প্রজন্মের যারা আছে তারা বোধহয় জানে না, আজকে ভাইজান মানে তোমার সলমান খানের বই সিকান্দারের আজকে বোধহয় প্রিমিয়াম হচ্ছে, লঞ্চিংও হচ্ছে। এবং সিকান্দার আর ভাইজানের একটা আছে যে সবাইকে উনি ঈদই দেন। ঈদই মানে হচ্ছে উপহার। আজকে বিশেষ করে সেওয়াই খাওয়ার দিন, বুঝলে তো। তো সবার বাড়িতে আজকে সেওয়াই হয় এবং একে অপরকে গিফট দেয়। আমাদের বাড়িতেও, আমাদের পাশের বাড়ি থেকে, সেলিমদার বাড়ি থেকে ফিরনি এসছে, তারপরে সেওয়াই এসছে এবং সবাই কিন্তু এটাকে খুব খুশিতে মেতে ওঠে। তো তুমি তো পানাগড়ে থাকো, পানাগড়ে কি ঈদ ফিদ হয়? হ্যাঁ, হয়। হ্যাঁ, আচ্ছা। তো তোমার কি অভিজ্ঞতা ঈদ নিয়ে? কিছু অভিজ্ঞতা আছে? তুমি? আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, মানে ঈদ কখনো সেভাবে আমি পালন করিনি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রোগ্রামের পরে আমরা সেবাই খাবো, কিন্তু এই ঈদের প্রোগ্রাম করব। আপনারা সবাই জানেন যে আমরা প্রত্যেক দিন সন্ধেবেলা এক্সপ্রেস অনলাইনে আমাদের জেলা প্রতিনিধিদের সঙ্গে কথা বলি এবং প্রত্যেকটি জেলার যারা আছে আমাদের প্রতিনিধিরা, তারা সেই জেলাতে আজকের রাজনৈতিক, সামাজিক এবং কি গতিবিধি আছে সেইটার উপরে আমরা কথা বলি। আমরা একের পর এক আসবো, মানে এক এক করে আসবো প্রত্যেকটা জেলাতে যাদেরকে আজকে আমরা পাবো। মানে আমি পিসিআরকে বলছি যদি কাউকে পাওয়া যায় তাহলে ধরার চেষ্টা করুক এবং আমরা সেই জেলা নিয়ে
মানে সেই জেলাতে আজকে কি রাজনৈতিক পরিস্থিতি, বা তারা কিভাবে ঈদ তারা উদযাপন কিভাবে হচ্ছে। ঈদ পালন করলো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করব। আজকে দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে যেমনি কাল রাত থেকেই মাইকিং হচ্ছিল যে আজকে সকালবেলা ঈদ হবে, এবং দুর্গাপুরে মূলত যে বড় ঈদগাহটা আছে সেটা হচ্ছে ডিএসপি টাউনশিপের কাছে। তোমার এই ধরো নেহরু স্টেডিয়ামের পাশে একটা আগে নামাজ হতো, আর এখন তো সিটি সেন্টারেও মানে ঈদের নামাজ হয়। তো মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে এইটুকুনি বলতে পারি, কারণ হচ্ছে এটা আমাদের বাংলার কৃষ্টি সৃষ্টি আর ঐতিহ্য একদম আলাদা। এইটা নিয়ে মানে আমাদের তোমাদের তো ছোট এখন বলতে গেলে তোমাদের এখন ঈদ নিয়ে বা নবরাত্রি নিয়ে, এখনো হিন্দুদের আমাদের নবরাত্রি চলছে, চৈত্র নবরাত্রি আজকে দ্বিতীয় দিন। আমাদের এই সময় অনেক ব্যবস্থা নিতে হয় উৎসবগুলোর দিনে। আগামী দিনে রামনবমী আসছে, পুলিশ এখন থেকে ব্যস্ত। কাল রাত্রে আমার একজন বন্ধু পুলিশ অফিসারের কাছে আমি গেছিলাম, তখন আমি দেখছি যে উনি ফোন করছেন একজন মাইনিংয়ের বড় অফিসারকে, বলছেন যে কালকে 12টা পর্যন্ত ঈদের নামাজ হবে, গাড়িগুলো যেন না চলে। এই রকম কিন্তু সতর্কতামূলক যে ব্যাপারটা ছিল আমরা যখন ছোটবেলা ছিলাম তখন এগুলো ছিল না, তখন ছিল। কারণ হচ্ছে পুরো দেশ জুড়ে একটা মানে বিভিন্ন ধর্মের মধ্যে যে বৈমনস্যটা শুরু হয়েছে সেটা খুব ভয়ঙ্করভাবে শুরু হয়েছে। এবং তুমি দেখেছো যে ইউপিতে হোলির সময় যেটা হয়েছে, যে মসজিদগুলোকে তিরপল দিয়ে ঢাকতে হয়েছে। মানে এটা মানে কি ধরনের ব্যাপার, মানে এটাকে কিভাবে সমর্থন কর, যদিও পশ্চিমবাংলায় এটা ভাবা যায় না। এবং আমাদের এখানকার মানুষরা ঈদ, হোলি, দেওয়ালি, বললাম তোমাকে একটু আগেই বললাম যে আমাদের বাড়িতে আমি সকালবেলা দেখলাম যে প্রভুজির একটা মানে ফিরনি আর একটা সেওয়াইয়ের প্যাকেট এসছে, লাভলি বৌদি পাঠিয়েছে। তো আমরা এইভাবেই বাংলাতে এটা মানাতে অভ্যস্ত, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যেগুলো চলছে সেইগুলো কিন্তু কোনোরকমভাবে মেনে নেওয়া যাচ্ছে না। এবং হোলিটা খুব শান্তিপূর্ণভাবে গেছে, কিন্তু ইউপিতে সরকারি অধিকারীরা যে ভাষা প্রয়োগ করেছে সেটা নিয়ে অনেক ভর্ৎসনা হয়েছে। এবং যে ব্যবস্থাপনা, আমরা এই তো নবরাত্রি আছে, আজকে তো ধরো নবরাত্রির দ্বিতীয় দিন, আমাদের হিন্দুদের মধ্যে 9 দিন অনেকে উপোস করে থাকে। এবং আমাদের বিহারিদের যারা আছে তাদের ছঠের পুজোও হয়, চৈতি ছট বলে একটা, যেমনি ছট ওই সময় মানে দেওয়ালির পর যেরকম হয়, এখনও কিন্তু চৈতি ছট হয়। এবং খুব শান্তিপূর্ণভাবে মানে সবাই এটাকে পালন করে। কিন্তু এখন যেটা হচ্ছে যে রাজনৈতিক কারণে এবং মানুষের মধ্যে যে বিভেদটা তৈরি করা হচ্ছে তার কারণে অনেক জায়গাতে টেনশনও হয়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত নয়। এবং সবাই মানে আমাদের রাজ্যের তো স্লোগানই আছে মাননীয় মুখ্যমন্ত্রীর, যে ধর্ম যার যার, উৎসব সবার। তো আমি দেখলাম যে এইখানে মানে যেরকম আমাদের জেলা সভাপতি নরেন চক্রবর্তীকে দেখলাম যে যেরকম ছটের সময় উনি যেরকম করে গিফট হ্যাম্পার সবাইকে দিয়েছিলেন, এইবারও ঈদের বিভিন্ন জায়গায় ইফতার পার্টি হলো। এবং সব থেকে ভালো যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে উনি বাজার করতে, হ্যাঁ, এইটাতে কোনো রাজনীতি খোঁজার কোনো ব্যাপার নেই। এইটা হচ্ছে একটা শুভ লক্ষণ, এবং এইভাবেই উৎসবকে মানাতে হবে। এবং যারা অপোনেন্ট মানে আদার ধর্মের লোকেরা আছে, তারা ধরো আমরা হিন্দু আছি, তো মুসলিমরা আমাদেরকে দেওয়ালির শুভেচ্ছা দেবে, ঈদের শুভেচ্ছা দেবে, আর দেওয়ালির শুভেচ্ছা দেবে, হোলির শুভেচ্ছা দেবে, আমরা ঈদের শুভেচ্ছা দেব। এইটাই হচ্ছে ভারতবর্ষের মানে ধরে নাও সৃষ্টি কৃষ্টি। কিন্তু এখন হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আজকে আমাদের পশ্চিম বর্ধমানে কিছু বড় খবর আছে এর ছাড়া? পশ্চিম বর্ধমানে ঈদে এটাই আছে যে উনি ছোট ছোট বাচ্চাদের দোকানে নিয়ে গেছেন এবং যে যার নিজের মতো পছন্দের জামা প্যান্ট কিনছে। আচ্ছা, মানে আর সবার মুখে হাসি কিন্তু ফুটেছে। ঠিক আছে, আমরা কি কোনো জেলার ছেলেদের
সৌভিক আছে। সৌভিক কি ফোনে আছে? হ্যাঁ সৌভিক, সৌভিক ঈদ মুবারক, কেমন আছিস ভাই? ভালো আছিস? কেমন হলো জলপাইগুড়িতে ঈদ, কেমন হলো? জলপাইগুড়িতে ঈদ জলপাইগুড়িতে উদযাপিত হয়েছে এবং বিশেষ করে বলতেই হয় যে পুলিশ প্রশাসনের তরফেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রাখা হয়েছিল এবং সকাল থেকেই কিন্তু গোটা জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে যে ঈদ উৎসবে মেতে উঠতে এবং বিভিন্ন রকম যে মাঠ রয়েছে জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়াম সহ ধূপগুড়ি পৌর ফুটবল ময়দান বিভিন্ন মাঠেও কিন্তু আজকের যে ঈদের যে পবিত্র নামাজ সেই নামাজ পড়তেও কিন্তু দেখা গিয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফেও কিন্তু ব্যাপক পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে কিন্তু জলপাইগুড়ি জেলাতে উৎসবের সঙ্গে আনন্দ উৎসব উদ্দীপনার সঙ্গে কিন্তু আজকে এই ঈদ উদযাপন হয়েছে। এর ছাড়া ঈদ ছাড়া তোর জেলাতে আজকে কি কোনো বড় খবর বা পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটি? আজকে কিন্তু ঈদ ছাড়া আজকে যেটা দেখা গিয়েছে যে জলপাইগুড়ির যে লাটাগুড়ি জঙ্গল রয়েছে সেই লাটাগুড়ি জঙ্গলে কিন্তু ঈদের যখন আজকে ঈদের এই উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজে যখন সকলে কেউ ফ্যামিলি নিয়ে, কেউ মোটর বাইকে করে, কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে ডুয়ার্সের জঙ্গলে তারা যখন ঘুরতে গিয়েছে, বেড়াতে গিয়েছে এই বিকেল সময়টা, সেই সময় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা ভালো কিন্তু যে জঙ্গল এলাকা রয়েছে, বিশেষ করে বলতে হয় লাটাগুড়ি এলাকাতে কিন্তু রাস্তা পারাপার করছিল হাতির দল, অর্থাৎ হাতির দলকে কিন্তু যেমন পর্যটকরা উপভোগ করেছে তেমনি কিন্তু ঈদের যে আজকে যারা পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিল ডুয়ার্সে তারাও কিন্তু আজকে এই যে জঙ্গলের যে আজকের এই যে এত সুন্দর দৃশ্য, যে শাবক নিয়ে পাশাপাশি হাতির দল যেভাবে আজকে জাতীয় সড়ক রাস্তা পারাপার করছিল সেই দৃশ্য কিন্তু ক্যামেরা বন্দি করতে দেখা গিয়েছে অনেক পর্যটক সহ আজকে যারা ঈদের যারা আজকে পবিত্র নামাজ পড়ে যারা আজকে পরিবার নিয়ে যারা আজকে বেড়াতে গিয়েছেন। তাছাড়া কিন্তু বলতেই হয় যে বর্তমানে বিধানসভা নির্বাচন অনেক দেরি, অনেক সময় রয়েছে, এখনো অনেক দেরি রয়েছে বিধানসভা নির্বাচনের, কিন্তু তবে বিজেপি এবং শাসক দল তৃণমূলের তরফেও কিন্তু বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা আস্তে আস্তে বিধানসভা নির্বাচন। একটা জিনিস জানতে চাইছিলাম যে নর্থ বেঙ্গল জুড়ে বিজেপির মানে একটা প্রভাব ছিল, অনেকগুলো তাদের বিধায়ক ওইখানে জিতেছে নর্থ বেঙ্গলে, কিন্তু 2026-এর তুলনাতে যদি দেখা যায় লোকে বলছে, নিন্দুকেরা বলছে যে ওইখানে নাকি বিজেপির সংগঠনটা খুব দুর্বল হয়েছে এবং তাদের নাকি মানে কর্মী সংখ্যা খুব কমে গেছে এবং পুরনো কর্মীরা নাকি অভিমানে বেরোচ্ছে না আর নতুন কেউ যোগ দিচ্ছে না। এখনই তো বিজেপির সাম্প্রতিককালে হলো, মানে সদস্যতা সংগ্রহ অভিযান চললো, তো সেই জায়গাটাতে আজকের ডেটে মানে স্পেসিফিক যদি জিজ্ঞেস করি ওভারঅল নর্থ বেঙ্গল আর বিশেষ করে জলপাইগুড়িতে বিজেপির অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি আছে? একদমই ঠিকই বলেছেন। বিজেপি নর্থ বেঙ্গলে, বাংলায় বিজেপির শক্ত ঘাঁটি বলতে কিন্তু এই নর্থ বেঙ্গলকে স্বাভাবিকভাবে কিন্তু বোঝানো হয় এবং নর্থ বেঙ্গলে কিন্তু আমরা দেখেছি বিজেপির সাফল্য বরাবর কিন্তু ভালো এবং বেশ কিছু জায়গা আমরা বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে দেখেছি বিজেপির প্রচুর সাংসদ বিধায়করা কিন্তু নির্বাচিত হয়েছেন, জয়ী হয়েছেন, অর্থাৎ বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ নিঃসন্দেহে বলা যেতেই পারে। কিন্তু কোথাও দাঁড়িয়ে বিজেপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব এবং গোষ্ঠী কোন্দল সেটা কিন্তু বারবার প্রকাশ্যে আসে, যার ফলে কিন্তু ধূপগুড়ি উপনির্বাচনে কিন্তু জয়ী যে সিট, জয়ী প্রার্থী, জয়ী এখান থেকে বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হয়েছিল বিজেপির, সেই জয়ী জায়গা কিন্তু তারা হারিয়েছে এবং আমরা দেখেছি বিধানসভা উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় এখান থেকে জয়ী হয়েছে এবং এই ধূপগুড়িকে মডেল করে কিন্তু বাংলায় দেখা গিয়েছে তৃণমূলকে বিভিন্ন রকম ভাবে প্রচার করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে, অর্থাৎ বিজেপির যে তোকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম যে যুবরাজ যখন ওইখানে নব জাগরণ যাত্রা করেছিলেন তখন উনি এইটা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ধূপগুড়িকে আমরা মহকুমা করব
এবং আমার মনে হয় যে যদি উনি এটাও বলেছিলেন যে যদি এখান থেকে আমাদের প্রার্থী যেতে আমরা মহকুমা করব, সেইটা মহকুমাটা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কি সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচারগুলো কি তৈরি হয়ে গেছে, মানুষকে কি আর সদরে যেতে হচ্ছে না? বর্তমান অবস্থাটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা রেখেছে? একদম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যখন উপনির্বাচনের আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার যুবরাজ যাকে বলেন তৃণমূল কর্মী সমর্থকরা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু গলায় শুনে কিন্তু বলতে দেখা গিয়েছিল যে ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ, তাহলে ধূপগুড়িকে প্রথমে মহকুমা করা হবে দীর্ঘদিনের দাবি, এবং সমস্ত রকম ভাবে পরিকাঠামো তৈরি করে ধূপগুড়িবাসীর জন্য মহকুমা কিন্তু উপহার দেবে তৃণমূল। সেই কথা ধরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই সিটটি জয়ী হয়, নির্মল চন্দ্র রায় যখন এখানে জয়ী হয় তৃণমূল প্রার্থী, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে ধূপগুড়ি মহকুমা ঘোষণা করতে, এবং উনি সে উৎসবে কিন্তু ফেটে পড়েন ধূপগুড়িবাসী। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের যেটা বক্তব্য, ধূপগুড়ি মহকুমা ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু সেটা শুধুই সাইন বোর্ডে মহকুমা ঘোষণা হয়েছে, সম্পূর্ণভাবে এখনো ভাবে ওইখানে কি এসডিএম আর এসডিপিও এর পোস্টিং হয়েছে? একদম, এসডিপিও এবং এসডিও পোস্টিং হয়েছে, মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক ধূপগুড়িতে রয়েছেন, কিন্তু তাদের কোনো স্থায়ী ভাবে কোনো অফিস কিন্তু এখনো পর্যন্ত খুলতে পারেননি। অস্থায়ী ভাবে কিন্তু অফিস ঘর তৈরি করে কোথাও ভবন ঘর ভাড়া নিয়ে কিন্তু তারা অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু মহকুমা হাসপাতাল ঘোষণা হলো, হাসপাতালে কিন্তু গিয়ে দেখা যায় যে বেহাল অবস্থা গ্রামীণ হাসপাতালের রূপেই রয়েছে, শুধু সাইন বোর্ডেই ধূপগুড়ি বর্তমানে মহকুমা হয়েছে, কিন্তু পরিকাঠামোর দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো উন্নত দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ। তাহলে মানুষ যে তৃণমূলকে জেতালো, তাহলে কি মানুষের মধ্যে এটা মনে হচ্ছে না যে তারা ঠকে গেল বা তাদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ হলো, এরকম কিছু একটা? একদমই তাই। এই নিয়ে কিন্তু এই মহকুমা নিয়ে কিন্তু ধূপগুড়িতে একটি সংগঠন তৈরি হয়েছিল, গঠনের নাম হচ্ছে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। এই সংগঠনে কিন্তু বরাবর দাবি করে এসেছিল যে ধূপগুড়িকে মহকুমা করতে হবে। সেই সংগঠনের তরফেও কিন্তু দেখা গিয়েছে ধূপগুড়ি মহকুমা ঘোষণা হওয়ার পরেও তাদেরকে মাঠে নামতে দেখা গিয়েছে, কারণ পরিকাঠামোগত উন্নয়ন হয়নি। অর্থাৎ এদিকে কিন্তু বিজেপি প্রচার শুরু করেছে সামনের বিধানসভা নির্বাচনের জন্য যে ধূপগুড়ির মানুষকে শুধুমাত্রই কিন্তু ললিপপ খাইয়ে এবং ধূপগুড়ির মানুষকে কিন্তু এই ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এই সাইন বোর্ডে মহকুমা তৈরি করে এই ধূপগুড়িকে দখল নিয়েছে তৃণমূল। অর্থাৎ সামনের বিধানসভায় ফের বিজেপি এই ধূপগুড়িতে ক্ষমতায় আসবে, এমনটাই কিন্তু বিজেপির তরফে দাবি করা হচ্ছে। আচ্ছা শ্রমিক, একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে তোর সঙ্গে আলোচনা করতে চাইছি, দুর্গাপুরের ঘটনা, কিন্তু এটার উপরে আমরা একটা পরে মানে ধর আলোচনার একটা এপিসোড করব। এখন 2-3 দিন আগে আমার কানে আসছে যে দুর্গাপুর জুড়ে মানে বিভিন্ন জায়গাতে নবপ্রজন্ম যারা আছে তারা নাকি ব্যাপকভাবে ব্রাউন সুগার আর গাঁজার সেবন করছে বিভিন্ন জায়গাতে, এইরকম একটা অভিযোগ দুর্গাপুরে শোনা যাচ্ছে। তোকে প্রশ্নটা করার মূল কারণ হচ্ছে যে এটা বলছে নাকি একটা র্যাকেট যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ওদের জেলা হয়ে মুর্শিদাবাদ হয়ে শিলিগুড়ি থেকে এগুলোকে নাকি করিডোর হিসাবেও তারা ইউজ করছে, এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্তে এইগুলো ছড়িয়ে পড়ছে। আমি যেটা তোর কাছে জানতে চাইছি যে তোদের যেহেতু বর্ডার এলাকা, ওইখানে এইরকম কি কিছু তোদের কানে আসছে যে বাংলাদেশ থেকে বা বিভিন্ন মায়ানমার তো এখন অবস্থা খুব খারাপ, কিন্তু সাম্প্রতিককালে শুনছিলাম যে ওই অঞ্চল থেকে নাকি ড্রাগ ট্রাফিকিং এই অঞ্চলে অনেক কিছু হচ্ছে, এইরকম কোনো লিড আছে? আবার একটা শুনেছিলাম যে ওই কাশির সেরাপও নাকি ওইখানে খুব ঢুকছে আর কি, এইভাবে কি লেটেস্ট কি খবর আছে তোর কাছে? একদমই তাই, জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ কিন্তু অন্যতম এই সমস্ত যে রয়েছে ব্রাউন সুগার থেকে শুরু করে ফেন্সিডিন থেকে শুরু করে গাঁজা, এই আফিম, বিভিন্ন রকম কিন্তু পাচার চক্র, কারণ উত্তরবঙ্গের মানে অধিকাংশ এলাকায় কিন্তু অধিকাংশ জেলায় কিন্তু বাংলাদেশ সীমান্ত রয়েছে, ফলত বাংলাদেশ সীমান্ত দিয়ে যে এই চোরা কারবারি বা এই যে ফেন্সিডিল থেকে শুরু করে বা ড্রাগস বা এই যে ব্রাউন সুগার যে সমস্ত আছে, এই নেশা দ্রব্যরা কিন্তু যুবক যুবতীরাও কিন্তু
তাতে কিন্তু উঠতি প্রজন্মরা ব্যাপক পরিমাণে কিন্তু আসক্ত হয়ে পড়েছে। আমরা মাঝে মধ্যেই কিন্তু আমরা খবর সম্প্রচার করে থাকি, মাঝে মধ্যেই দেখি যে পুলিশের অভিযানে কোথাও কিন্তু এই কাপ সিরাপ, কোথাও আবার ব্রাউন সুগার, এই সমস্ত কিন্তু উদ্ধার হয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জায়গায় কিন্তু প্রায়শই এরকম উদ্ধারের ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। এবং নতুন প্রজন্ম, উঠতি প্রজন্ম যে এই নেশায় যে আসক্ত হয়েছে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতেই পারে। আর বর্তমানে বাংলাদেশের সীমান্তে একটা কড়াকড়ি চলছে, কড়াকড়ি, কেননা আমরা সবাই জানি যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক, সেই সুসম্পর্ক কোথাও গিয়ে একটা নষ্টের পথে গিয়েছিল। আমরা মাঝখানে আমরা দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্তে এখন নিঃসন্দেহে ভারতীয় সেনারা কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন। ফলত এই মুহূর্তে সেই সীমান্ত এলাকাগুলিতে কিন্তু সেরকম খবর না আসলেও কিন্তু আমরা এর আগে দেখেছি বহুবার এরকম ঘটনা কিন্তু সামনে এসেছে। এ সমস্ত কিন্তু এই কাফ সিরাপ এবং ব্রাউন সুগার কিন্তু প্রায়শই মাঝে মধ্যেই কিন্তু পুলিশকে দেখা যেত উদ্ধার করতে। তা সত্ত্বেও কিন্তু এগুলো কিন্তু রমরমা কারবার চলে এই উত্তরবঙ্গ জুড়ে, রমরমা কারবার চলে এই জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ করে। কিন্তু একটা লাস্ট প্রশ্ন তোকে করবো, এটা আমার প্রশ্ন নয়, মৌপ্রিয়া বললো একবার জিজ্ঞেস করবেন স্যার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো এই বছরের পিকনিকটা হয়নি, এখন তো গরম পড়ে গেছে। এবার দীপজয় বারবার ফোন করছে, কখনো সুমিত বলছে, তোর কাছেও জানতে চাই, যদি ধর যে এক্সপ্রেস নিউজ টিম এই গরমে কোথাও পিকনিক করার প্ল্যানিং করলো, তাহলে তোর কি প্রস্তাব আছে, সুমিতের সঙ্গে তোর কি কোঅর্ডিনেশন আছে, অথবা দীপজয়ের সঙ্গে কথা বলে জায়গাটা কি, কোন জায়গা ফিক্স করা যায়? মানে আমার মূল প্রশ্ন হচ্ছে যে পর্যটনে এখন নর্থ বেঙ্গল কি অবস্থায় আছে, কেন এইখানে তো ভীষণ গরম, মানে দুদিনে মানে মানে মানুষ হাঁসফাঁস, মানে নাভিশ্বাস উঠে গেছে। ওইদিকে কি অবস্থা? তোরা তো মজাতে আছিস, কি মানে একটু ব্যাখ্যা কর, শুনেও তো একটু আরাম লাগে, একটু উপভোগ করতে চাই। একদমই স্যার, এই কথা তো বলতেই হয় যে আমরা এক্সপ্রেস নিউজ পরিবার প্রত্যেক বছরই পিকনিকে আমরা মেতে উঠি এবং আমরা প্রত্যেক বছরে আনন্দ উদযাপন করি। সারা বছর কাজের মাধ্যমে আমরা কিন্তু একটি বিশেষ দিন এবং আমাদের প্রতিষ্ঠা দিবসেও কিন্তু আমরা বিশেষ দিনে কিন্তু উৎসবে আনন্দে মেতে উঠি। একদমই স্যার, আমি যেটা বলতে চাই, আমরা প্রত্যেক বছরই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, গত বছরও আমরা দেখেছি দীঘাতে আমরা পিকনিকে মেতে উঠেছিলাম। আমরা বরাবর আমরা প্রস্তাব দিয়ে আসি স্যার আপনার কাছে যে যদি কোনোবার সম্ভব হয় আমাদের এই নর্থ বেঙ্গলের কোনো জায়গায় যদি এই পিকনিক বা আমাদের এই উৎসব উন্মাদনা যদি আমরা সবাই এক জায়গায় হতে পারি, তাহলে অবশ্যই ভালো হবে। কেননা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে অনেকটাই গরম, এবং কিন্তু তার তুলনামূলক ভাবে কিন্তু উত্তরবঙ্গে অনেকটাই গরম কম, এবং উত্তরবঙ্গে জঙ্গল লাগোয়া এলাকা, যেহেতু জঙ্গলের বিভিন্ন জায়গা আপনিও ভালো করে জানেন, অনেকবার এসেছেন উত্তরবঙ্গে, আপনিও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই উৎসব পিকনিকে আমরা মেতে উঠতে পারি। বর্তমানে যা রয়েছে পরিস্থিতি উত্তরবঙ্গে, তাতে করে কিন্তু আমরা এক্সপ্রেস নিউজ পরিবার কিন্তু অনায়াসে আমরা আনন্দে মেতে উঠতে পারি। কারণ বর্তমানে খুব বেশি গরমও নেই, খুব বেশি ঠান্ডাও নেই, একদম খুবই দুর্দান্ত পরিবেশ রয়েছে এই মুহূর্তে গোটা উত্তরবঙ্গ ডুয়ার্সি, মানে খুব দুর্দান্ত পরিবেশ রয়েছে। তার মানে তোদের আমন্ত্রণ রইল। ঠিক আছে, ভালো থাকিস, সাবধানে থাকিস এবং চোখ রাখিস। আবার আসবো তোর কাছে। পিসিআর থেকে কিছু বলছিল মনে হয়, দিগ্বিজয় বর্মন আছে, দাও দিগ্বিজয়কে লাইনে দাও। হ্যাঁ, তাহলে পিকনিক হচ্ছে আমাদের, মানে হওয়াই উচিত। তোমার প্রশ্নটাই, তুমি মানে এত চুপচাপ কেন, মানে তোমার কি সমস্যা, মানে কি প্রবলেম হয়েছে তোমার? কোনো সমস্যা নেই, তাহলে তুমি তো জিজ্ঞেস করতে পারতে, যেটা তুমি আমাকে জিজ্ঞেস করতে বলছো। আমি আমাদের সুমিত, তারপরে হচ্ছে সৌভিক, তারপরে হচ্ছে যে দীপজয়, এরা বারবার বলছে যে ডুয়ার্সে, সুমিতের বক্তব্য হচ্ছে যে ডুয়ার্সটা নাকি সব থেকে ভালো সময়। আমরাও প্ল্যান করছি, এতদিন তো আমরা যন্ত্রণায় ছিলাম, আবার আমাদের 10ই জুন চলে আসবে, এবং 10ই জুন আসা মানেই হচ্ছে যে একটা বড় করে প্রোগ্রাম আমাদের, মোটামুটি 23 বছর কমপ্লিট করে আমরা 24-এ পা দেব। তো ওইটা আমাদের কাছে একটা বড় প্রোগ্রাম। তার আগে আমাদেরকে একটা ছোট্ট করে ট্যুর নর্থ বেঙ্গলের সেরে নিতে হবে। এবার তোমরা নিজেদের মধ্যে ঠিক করো কোথায় কি করবে। হ্যাঁ, দীপজয় যদি থাকে তাহলে লাইনে যদি দেওয়া হয়। হ্যাঁ দীপজয়, ওয়েলকাম। কি খবর ভাই, শুনতে পাচ্ছিস? ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দীপজয় শোনা যাচ্ছে? দীপজয়ের বোধহয় অডিওর কোনো প্রবলেম হচ্ছে, একটু পিছিয়ে। তাহলে আচ্ছা, তাহলে ওকে কোনো রকম ভাবে বলা যেতে পারে। দীপজয় শুনতে পাচ্ছ?
মনে হচ্ছে অডিওর কিছু প্রবলেম হচ্ছে। তো দীপজয় আমাদের কোচবিহারে আছে, খুব ভালো ছেলে, এবং আমি এইটুকুনি বলতে পারি যে নর্থ বেঙ্গল কিন্তু ফাটিয়ে কাজ করছে, এবং দীপজয় আমাদের সঙ্গে নতুনভাবে যোগ দিয়েছে। কিন্তু দীপজয়, ঋত্বিক, এই সৌভিক অথবা সুমিত কার্জি এরা সব আমাদের পুরনো ছেলে, কিন্তু এরা নতুন জয়েন করেছে, কিন্তু এরা খুব ভালো কাজ করছে। কোচবিহারের নিয়ে একটু কথা বলবো। ওকে পাওয়া গেল কি দেখো একটু। দীপজয় শোনা যাচ্ছে? হ্যালো দীপজয় শোনা যাচ্ছে? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো দীপজয়, হ্যাঁ পাওয়া যাচ্ছে। হ্যাঁ দীপজয়, ঈদ মুবারক, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো, কিছু একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে। অডিও প্রবলেম। আমরা চেষ্টা করব আবার দীপজয়ের কাছে আসার। তো যেটা আমরা আলোচনা করছিলাম যে নর্থ বেঙ্গলে এখন মোটামুটি আমাদের দুর্গাপুর থেকে বহু সুবিধা হয়ে গেছে। মানে কি, আগে আমাদের নর্থ বেঙ্গল যেতে গেলে ভায়া বর্ধমান হয়ে ট্রেন ধরতে হতো, অথবা ধরে নাও যে বোলপুরে গিয়ে আমাদের ট্রেন ধরতে হতো। এখন কিন্তু দুর্গাপুর থেকে, মানে দুর্গাপুর কাজী নজরুল এয়ারপোর্ট থেকে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, এবং এখন ডেলিকার ফ্লাইট, মানে ধরে নাও যে এখন আমি 3 দিন আগে সামার শিডিউল দেখছিলাম, তাতে টাইমিংটাও খুব ভালো হয়েছে, এবং এখান থেকে গুয়াহাটি, এখান থেকে বাগডোগরা, এখান থেকে তোমার এদিকে ভুবনেশ্বর, আর মানে নতুন ফ্লাইটগুলো যেগুলো কানেক্ট হয়েছে, তাতে এই অঞ্চলে থেকে মানুষ এখন দীঘা এবং তোমার নর্থ বেঙ্গল। দিগ্বিজয়কে আমরা আবার পেয়েছি। দীপজয় শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছে বৌপ্রিয়া। তোমার ওইখানে ঈদ কেমন কাটলো আজকে সারাদিন? দেখুন, মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য কিন্তু এই যে 1 মাস প্রায় রোজা রাখার পর আজ কিন্তু পবিত্র ঈদ তাদের। এই কোচবিহার জেলার পাশাপাশি বিভিন্ন এলাকায় কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখেই এই মুসলিম ধর্মাবলম্বী মানুষরা কিন্তু ঈদ পালন করছেন, এবং খুব শান্তি সুষ্ঠুভাবে কিন্তু আজ ঈদের দিন পালন হয়েছে। ঈদ ভালো করে পালন হয়েছে। এইরকম মানে এখন তো আমাদের হিন্দুদের নবরাত্রিও চলছে। তোমার তো মন্দিরের শহর, মানে একটা বড় কোচবিহার, মানে ওইখানে একটা বড় পর্যটন স্থল। কিরকম দেখছো ওইখানে? আর বাকি ধর্মাবলম্বীদের মানুষদের উৎসাহটা কেমন দেখছো? দেখুন, আজকে ঈদ উপলক্ষে কিন্তু আজকে কোচবিহার যে আমাদের রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়িতে কিন্তু আজকে উপচে পড়া একটা ভিড় লক্ষ্য করা গিয়েছিল, এবং শুধু আজকে মুসলিম ধর্মাবলম্বী মানুষরাই নয়, পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষরা কিন্তু বরাবরই এই কোচবিহার রয়্যাল প্যালেস কিন্তু ভিড় থাকে পর্যটকদের। সেই তুলনায় আজকে কিন্তু ঈদের দিনে তার অনেকটাই বেশি ছিল এই পর্যটন কেন্দ্রে কিন্তু ভিড়। দীপজয়, একটা কথা আমি জানতে চাইছিলাম, মানে একটা সময় আমরা শুনেছিলাম যে রাজ্য সরকার ওইখানে একজন কোচবিহারে নাকি একটা এয়ারপোর্ট ছিল, সেইটাতে ফ্লাইট কলকাতা থেকে যাতায়াত হতো। এখন ওই এয়ারপোর্টটার কি অবস্থা আছে? মানে মানুষ যদি কোচবিহারে এই গরমে যেতে চায়, তো ট্রেন ছাড়া তাদের কাছে কি কি অপশন আছে? যদি দক্ষিণবঙ্গ থেকে যেতে চায় অথবা যদি কলকাতা থেকে যেতে চায়? দেখুন, কলকাতা থেকে ইতিমধ্যে কিন্তু সিঙ্গেল ইঞ্জিনের একটি ফ্লাইট কিন্তু প্রত্যেকদিন কোচবিহার যে আমাদের এয়ারপোর্ট রয়েছে, সেখানে কিন্তু নতুন ভাবে আবার একটি সিঙ্গেল ইঞ্জিনের এয়ারপোর্ট কিন্তু শুরু করা হয়েছে। অর্থাৎ সিঙ্গেল ইঞ্জিনের একটি কিন্তু ইঞ্জিন কিন্তু সেই কোচবিহার আমাদের এয়ারপোর্টে নামছে। তবে সেরকমটা না হলে পরে বিকল্প রাস্তা রয়েছে। আমাদের কোচবিহার রেল স্টেশন থেকে কিন্তু সরাসরি কোচবিহার এবং দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের একটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো রয়েছে। আচ্ছা দীপজয়, ওইখানে এখন রাজনৈতিক পরিস্থিতি কি রকম?
মানে আমরা শুনছি নাকি ওইখানে তো বিজেপির অবস্থা খুব ভালো ছিল, কিন্তু এখন দেখছি নাকি দেওয়ালে তাদের পিঠ ঠেকে যাচ্ছে। কি কি একটা যদি তোমাকে টোটাল পলিটিক্যাল যদি অ্যানালিসিস করতে হয়, বর্তমান পরিস্থিতিতে কি অবস্থা আছে রাজনৈতিকভাবে কোচবিহারে, কিভাবে দেখছো? দেখুন কোচবিহারে কিন্তু একটা রেকর্ড সংখ্যক রেজাল্ট করেছিল গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি। সেখানে কিন্তু 9টি সিটের মধ্যে প্রায় 7টি সিট দখল করেছিল বিজেপি বিধায়করা, কিন্তু সেই জায়গায় পিছিয়ে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস। কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল যে প্রাক্তন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে বিধানসভা উপনির্বাচনে কিন্তু সেখান থেকে জয়ী হয়েছিলেন মন্ত্রী উদয়ন গুহ। পরবর্তীতে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পান, কিন্তু সেখান থেকে দেখা গেলে কিন্তু বর্তমানে কিন্তু বিজেপির জেলা সভাপতি ঘোষণা হলেও সেরকম বিজেপির কোনো কর্মসূচি না থাকায় কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। তার ফলে কিন্তু কর্মীদের মনোবল কিন্তু অনেকটাই ভেঙে যাচ্ছে। আচ্ছা দীপজয়, একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে ছিল, এই যে হুমায়ুন কবির, তারপরে এই যে তোমাদের উদয়ন গুহ, তারপরে আগে সিপিএম এর জামানায় 1-2 ছিলেন, এরা কি স্ট্র্যাটেজিক্যালি এই ধরনের কথা বলে, না এরা সত্যি সত্যি যেটা বলে সেটা করেও? মানে এই যে হুমকি দেওয়া, এই যে ভাঙচুর করার কথা বলা, এই যে থ্রেট করা, এই যে কালচারটা কি উদয়ন গুহর বাবা তো দীর্ঘদিন ওইখানে রাজনীতি করেছেন এবং সিপিএম এর বড় নেতা হিসাবে চেনা যেত, তাহলে ওনার এই অবক্ষয়টা কেন? মানে কিভাবে মানে এটাকে ব্যাখ্যা করা যাবে? উদয়ন গুহর ব্যক্তিত্বটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দেখো উদয়ন গুহ কিন্তু বরাবরই যে সমস্ত বিতর্কিত মন্তব্য করেন তার কিছুটা হলেও কিন্তু দিনহাটাতে লক্ষ্য করা যায়। বিভিন্ন সন্ত্রাস বিভিন্ন সময় কিন্তু খবরের শিরোনামে থাকে এই কোচবিহারের এই দিনহাটা। বিভিন্ন সময় দেখা গিয়েছে কেন্দ্রীয় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সাথে একটা সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন মন্ত্রী উদয়ন গুহ, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে মন্ত্রী কিছুটা হলেও সেই দিনহাটাকে কিন্তু তার নিজের কন্ট্রোলে করে ফেলেছে। এখন কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের কিন্তু ভালো প্রভাব রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দিনহাটা এখন বিজেপির ক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। সেখানে কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকলেও কিন্তু সেখানে বর্তমানে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে তাকে কিন্তু আর সেখানে দেখতে পাওয়া যায় না। তার জেরেই কিন্তু এখন বর্তমানে দিনহাটার পরিস্থিতি কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে। না, কিন্তু তুমি যে একটা কথা বললে যে উত্তরবঙ্গ নাকি উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছিল এবং তাদেরকে অনেকগুলো বিধায়ককে তারা জিতিয়ে এনেছিল, আর এখন তুমি বলছো যে দিনহাটা সহ বিভিন্ন জায়গাতে তৃণমূলের প্রভাবটা বাড়ছে, তাহলে বিজেপির বিধায়করা কি কোনো কাজ করছে না, বা মানুষের এই মোহভঙ্গটা কেন, বা তৃণমূলের প্রতি এই ভালোবাসাটার কারণটা কি? দেখুন ভালোবাসার কারণ অনেকটাই রয়েছে। প্রথমত লক্ষ্মীর ভান্ডারে দিনের দিন বৃদ্ধি পাওয়া, পাশাপাশি এই বাংলার বাড়ি প্রকল্পে যে এত লোক যে বিনামূল্যে একটা বাংলার বাড়ি পেয়েছে সেটাকে কিন্তু অনেকটাই প্রভাব ফেলেছে এই সমীকরণে দেখা গেলে। কিন্তু সেইখানে কিন্তু এই তৃণমূল কংগ্রেস কিন্তু বারংবার দাবি করছে যে বিজেপিরা উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, কিন্তু সেই জায়গায় দেখতে গেলে আজকে কিন্তু একটা আমার কোচবিহার জেলা তুফানগঞ্জে ভয়ঙ্কর একটা অভিযোগ সামনে এসেছে। কি অভিযোগ? দেখুন ভয়ঙ্কর অভিযোগ বলতে এটাই যে কোচবিহারের তুফানগঞ্জ যে 2 নম্বর ব্লকের অসম বাংলা সীমান্ত ঘেঁষোয়া, সেই অসম বাংলা সীমান্ত ঘেঁষা যে ছালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই ছালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এক বৃদ্ধা মহিলার কাছ থেকে তৃণমূল অঞ্চল সভাপতি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে 36,000 টাকা নিয়েছিল 2 বছর আগে। যখন সেই বৃদ্ধা মহিলা ওই অঞ্চল সভাপতির বাড়িতে বারংবার যান টাকা চাওয়ার জন্য, সেই সময় কিন্তু তাদের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ করেন। আর সেই অঞ্চল সভাপতির বিরুদ্ধে ওই বৃদ্ধা মহিলা কিন্তু ইতিমধ্যে অসম বাংলা সীমান্ত ঘেঁষোয়া যে বক্সিয়ার থানা রয়েছে সেখানে কিন্তু লিখিত অভিযোগ পর্যন্ত দায়ের করে। তার জেরে কিন্তু এখন কোচবিহার জেলায় কিছুটা হলেও
কোণঠাসা হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমি এটাতে এত ভয়ঙ্কর তোমার হিসাবে কিভাবে আছে জানি না। এই অভিযোগগুলো তো তৃণমূলের বিরুদ্ধে বরাবরই বিভিন্ন জেলা থেকে লেগে থাকে। আমার একটা শেষ প্রশ্ন, বিজেপি যদি পাখির চোখ করে থাকে উত্তরবঙ্গকে, তাহলে রাজ্য সরকারের যে কোনো পরিকল্পনা বা পরিযোজনাতে যদি ধরে নেওয়া যায় যে তারা বিজেপির এমএলএদেরকে কাজ করতে দিচ্ছে না বা ওইখানে কোনো সেইভাবে ডেভেলপ করছে না, কিন্তু এতগুলো এমএলএ জেতাবার পরে কেন্দ্রীয় সরকার ওইখানে কি কোনো তাদের প্রকল্পের ঘোষণা করেছে বা কেন্দ্রীয় সরকারের কোনো ওইখানে বড় কিছু প্রকল্প আসছে? মানে মানুষকে কম্পেনসেট করবে কি করে কেন্দ্রীয় সরকার? এইটা আমি একটা জিনিস লাস্ট তোমার কাছে জানতে চাইছি যে ধরো নীতিশ কুমার যখন বিহারের মন্ত্রী ছিলেন তখন উনি অর্ডিন্যান্স ফ্যাক্টরি নিজের নালন্দাতে করে দিয়েছিলেন, লালু যখন ছিলেন তখন রেল কারখানা করেছিলেন। এই রকম আমি ধরো যে ওইখানকার এমপি এমএলএ কে জেতাচ্ছে সাধারণ মানুষ, অথচ তৃণমূল এখানে তাদেরকে কাজ করতে দিচ্ছে না, তাহলে কেন্দ্রীয় সরকার কি সেখানে কিছু করতে পারছে? মানে কোনো লগ্নির পরিকল্পনা করেছে? এবং সেটাতে বিরোধী দল নেতা বা এই আমাদের উত্তরবঙ্গ থেকেই তো এখন বিজেপি রাজ্য সভাপতি আছেন, তো উনি এখন তো যদিও শিক্ষামন্ত্রী, কিছু আনার চেষ্টা ওরা করছেন, কিছু বলছেন যে উত্তরবঙ্গের মানুষকে কিছু নতুন ওরা দিতে চাইছে বা দিতে চলেছে। 26-এ মানুষ আবার কেন ভোট দেবে বিজেপিকে? এটা লাস্ট জেনে আমি, শঙ্কর আছে আমাদের সঙ্গে লাইনে ঝাড়গ্রাম থেকে, আমরা একটু কথা বলবো। দেখুন এখানে যদি বলতে যাই তাহলে কিন্তু শাসক দল এবং বিরোধী দল কোন দলই কিন্তু সেরকম ভাবে শিল্প আনতে পারেনি এই উত্তরবঙ্গে। কিন্তু বিজেপি বিধায়করা বিভিন্ন সময় দাবি করেন তারা শিল্প আনতে চায়, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই শিল্পকে এখানে আসতে দেওয়া হয় না, এমনকি বিজেপি বিধায়কদেরও কোনো কাজ করতে দেওয়া হয় না, এমনটাই কিন্তু অভিযোগ করেন। অথচ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে শিল্প রয়েছে, যথেষ্ট পরিমাণে শিল্প রয়েছে এবং অনেকটাই এখানকার মানুষরা এখন উত্তরবঙ্গে এসে কাজ করছে। বিভিন্ন চা বাগান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এখন বাইরে শ্রমিকরা এসে পর্যন্ত কাজ করছে। আচ্ছা, চা বাগানের শ্রমিকদের এখন কি অবস্থা? মানে তারা সমস্ত কিছু সঠিক সময় পাচ্ছে? দেখুন, চা বাগানের শ্রমিকদের কথা যদি বলতে যাই তাহলে চা বাগানের শ্রমিকদের কিন্তু একটা অভিযোগ থাকে যে হঠাৎ করে কখন চা বাগান বন্ধ হয়ে যায় সেটা কিন্তু তারা ভাবতেও পারে না। কিন্তু সেই দিক থেকে তাকিয়ে বিরোধীরা বারংবার অভিযোগ করে যে চা বাগান রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো হেলদোল না হওয়ার ফলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে দীপজয়, সাবধানে থেকো, ভালো থেকো। ঈদের আবার একটা তোমাকে শুভেচ্ছা। আর তোমার কোনো মুসলিম বন্ধু বান্ধব আছে যারা ঈদি ফিদি পাঠিয়েছে কিছু? সেবাই টেবাই খেয়েছো আজকে? না, দেখুন একেবারে বন্ধু অবশ্যই রয়েছে, কিন্তু সেরকম ভাবে ঈদ উদযাপন করা হয়নি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, বলো। দেখো দীপজয় পুরো কোচবিহার এমনই একটা জায়গা যেখানে সারা বছর ধরে পর্যটন থাকে এবং নর্থ বেঙ্গলকে প্রকৃতি উজাড় করে দিয়েছে। কিন্তু সেইটাই হচ্ছে কথা যে আজকের ডেটে যদি কানেক্টিভিটি থাকে আর কি, আর প্যাকেজিং যদি থাকে, প্রমোশন যদি থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে নর্থ বেঙ্গলে যা ওইখানে আছে মানুষ বিদেশ যাবে না। মানে ধরো মানে দার্জিলিং থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে তোমার জলপাইগুড়ি, ময়নাগুড়ি, একটা বিরাট সার্কিট। আর আমাদের সঙ্গে এখন রয়েছেন শঙ্কর বাড়ি। শঙ্করকে শঙ্কর স্বাগতম। শঙ্কর, এক্সপ্রেস অনলাইনে। কেমন কাটলো আজকে ঈদ? হ্যালো শঙ্কর, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ঝাড়গ্রাম জুড়ে ঈদ কি কেমন পালিত হলো?
এবারে যে ছবিটা সকাল থেকে উঠে এসেছে কিন্তু ঈদ উচ্ছ্বাসে মুসলিম যে সম্প্রদায়ের মানুষরা আছেন তারা কিন্তু ঈদ মানে উচ্ছ্বাস যে দেখা গেছে সকাল থেকে খুব ভালো। ঝাড়গ্রাম জেলা জুড়ে কিন্তু এই মুহূর্তে বিশৃঙ্খলার কোনো রকম কোনো সৃষ্টি হয়নি। মুসলিম সম্প্রদায়ের যারা মানুষরা রয়েছেন মসজিদে মসজিদে ইফতার পার্টি থেকে শুরু করে সমস্ত কিছুটাই কিন্তু আজ খুশিতে মেতে উঠেছিলেন এমনই। কিন্তু এই মুহূর্তে ঝাড়গ্রামের শান্তি শৃঙ্খলা সব দিক থেকে বজায় থাকলেও এই সময় একটা যেটা মেন সমস্যা রয়েছে সেটা হাতির সমস্যা। গত কয়েক বছর ধরে কিন্তু হাতি যেভাবে তাণ্ডব চালাচ্ছে এলাকায়, গতকাল আমরা দেখিয়েছি সেই খবর কিন্তু নয়াগ্রামে, ঝাড়গ্রামের যে নয়াগ্রাম এলাকা সেখানে হাতির তাণ্ডবে এক মহিলার মৃত্যু হয়েছে। আজও কিন্তু হাতি রয়েছে এলাকায়, ঝাড়গ্রামের সাঁকরাইল যে এলাকা আছে এই হাতি সমস্যা কিন্তু রয়েছে। তার জন্য মানুষরা আনন্দ উপভোগ থেকে বেশ কিছুটা হলেও কিন্তু আতঙ্কে থাকছেন, কারণ দিনে দুপুরে যে কোনো সময় কিন্তু এলাকায় এই হাতির উপদ্রব যে পরিমাণে বাড়ছে এটাই এই মুহূর্তে একটা বিশেষ ইস্যু হয়ে দাঁড়িয়েছে ঝাড়গ্রাম জেলায়। আমি শঙ্কর একটা কথা এখনই আমি তোমার আগে আমাদের সঙ্গে সৌভিক ছিল এবং সৌভিক নর্থ বেঙ্গলে জলপাইগুড়িতে বলছে হাতি নাকি আজকে রোডের উপরে বেরিয়ে যাওয়ার জন্য ওইখানে যারা পর্যটকরা ছিল তাদের লটারি লেগে গেছে, আর তুমি এখানে বলছো ঝাড়গ্রামে তাণ্ডব করছে। মানে বুঝতে পারছি না যে হাতিদের এত মানে হাতিরা তো জঙ্গলে থাকবে, তাহলে তারা এই লোকালয়ে বেরিয়ে আসছে কেন? মানে বন বিভাগ কি করছে, তারা কি বলতে চাইছে? তাদের কি খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে না ঝাড়গ্রাম জুড়ে মানে জঙ্গল দখল হয়ে গেছে? কি মানে কারণটা, আসল কারণটা কি? তুমি তো রিপোর্টারি গ্রাউন্ড জিরোতে করছো, আমি তোমার কাছে জানতে চাইছি যে হাতি কেন লোকালয়ে বেরিয়ে পড়ছে বারবার এবং এইটা তাণ্ডব কি করে হলো? মানে ওরা কেন এইটাকে এইভাবে তুমি ব্যাখ্যা করছো, এটা একটু জানার ইচ্ছা আছে। একেবারে ঝাড়গ্রামে যে মেন সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে, ঝাড়গ্রামে যে বিভিন্ন জঙ্গল রয়েছে সেই জঙ্গল লাগোয়া এলাকায় কিন্তু কিছু অসাধু ব্যক্তি আগুন লাগিয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু বন্য যে প্রাণীরা রয়েছে তারা লোকালয়ের দিকে হানা দিচ্ছে এবং তাণ্ডব চালাচ্ছে বাড়ি ঘর চাষবাস এইসবের ক্ষেত্রে। এক্ষেত্রে বন দপ্তরের বিরুদ্ধে একটা অভিযোগ যেটা রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে হাতি যে মুহূর্তে তাণ্ডব চালাচ্ছে বন দপ্তরের আধিকারিকরা ঠিক মতো কিন্তু তার ড্রাইভ করছে না, যার কারণে হাতি দিনের পর দিন কিন্তু এলাকায় প্রবেশ করছে। সেই কারণে একদিকে যেমন বনে যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সেটা যেমন কারণ রয়েছে, এই আগুন লাগিয়ে দেওয়ার কারণটা কি? হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট? মানে কি, কেন লাগাচ্ছে, কারা লাগাচ্ছে, আর অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? না সেক্ষেত্রে বন দপ্তর কিন্তু কোন রকম সেক্ষেত্রে কিছু দেখা যাচ্ছে। মানে আগুন লাগাবার কারণটা কি? জঙ্গলে আগুন কিছু তুমি বলছো দুষ্কৃতী আগুন লাগিয়ে দিচ্ছে, তাদের ফায়দাটা কি হচ্ছে তাদের? সেটা এই মুহূর্তে অসাধু ব্যক্তি যারা রয়েছে যারা আগুন লাগাচ্ছে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে সেই গাছগুলোকে পুড়িয়ে তারপর কেটে নিয়ে গিয়ে বিক্রি করা। এই কারণে যেমন একদিকে হাতির খাওয়ারের যে জায়গা সেগুলো যেমন নষ্ট হচ্ছে, এইদিকে জঙ্গল ধ্বংস হচ্ছে, সেই কারণে কিন্তু বনে জঙ্গল থেকে হাতি দিনের পর দিন লোকালয়ে হানা দিচ্ছে আর ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। এক্ষেত্রে কিন্তু বন দপ্তরের আধিকারিকরাও কিন্তু কোন রকম সেই বিষয়ে ব্যাপারটা খতিয়ে দেখছে না। শঙ্কর, আমার একটি প্রশ্ন আছে। কালকে যে খবরটা আমরা দেখলাম তাতে একজন বলছেন বন দপ্তরে তো দেখা মেলেইনি, তাদেরকে বলতে গেলে তারা বলছে যে আমরা কি করব, এটা কেন? হ্যাঁ একদমই যে এলাকায় যে মুহূর্তে হাতি তাণ্ডব চালায়, আমরা যে এলাকায় কভারেজ করতে যাই সেই এলাকাতে কিন্তু সাধারণ মানুষের একটাই বক্তব্য যে বন দপ্তরের আধিকারিকদের পাওয়া যায় না। এক্ষেত্রে ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় লক্ষ্য করা গেছে, গতকাল থেকে গ্রামের মানুষরাই উদ্যোগ নিয়েছেন, তারা যে এলাকায় যে বড় বড় মোটা মোটা গাছ রয়েছেন সেই গাছের উপরে কিন্তু তারা ট্রি হাউস বানিয়েছেন এবং সেখান থেকে গ্রামের মানুষরাই 2-3 করে পাহারা দিচ্ছেন এবং গাছের উপর থেকে নজরদারি চালাচ্ছেন, কারণ বন দপ্তর এলাকায় আসে না, বন দপ্তরের দেখাও পাওয়া যায় না। আর ক্ষতিপূরণের যে ব্যাপার রয়েছে তা তো মেলেই না, এরকম একটা অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘ বছর ধরে ফর্ম ফিল আপ করার পরেও একই অবস্থা রয়েছে, বারবার ক্ষতি হচ্ছে, ক্ষতিপূরণও তারা কিন্তু সে উঠতে পারছেন না। তাহলে তোমার ওইখানে যারা এমপি এমএলএ রা জিতেছেন তারা কি করছেন? তারা বিধানসভা লোকসভায় প্রশ্নগুলো তুলছেন না কেন? সংবাদ মাধ্যম যখনই তাদেরকে গিয়ে প্রশ্ন করে তাদের একটাই বক্তব্য যে আমরা এলাকায় যাচ্ছি, খতিয়ে দেখছি এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এই যে আশ্বাস সেটাই কিন্তু রয়ে যাচ্ছে, সেই আশ্বাস পূরণ হচ্ছে না। কিন্তু তাদের মুখে এরকমটাই শোনা যাচ্ছে যে তারা কোন রকম কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এলাকাবাসী অভিযোগ করছেন, কিন্তু সংবাদ মাধ্যম প্রশ্ন করলে তাদের একটাই কথা, আমরা দেখছি, আমরা খতিয়ে দেখছি, নিশ্চয়ই ক্ষতিপূরণ মিলবে।
শঙ্কর, আর একটা প্রশ্ন, একটা মানে এটাকে অন্যভাবে জিজ্ঞেস করছি, হাতি বাদ দিয়ে, যে ঝাড়গ্রামের একটা সময় আমরা যখন জেলা সফরে যেতাম তখন ঝাড়গ্রামে এমনও একটা দিন গেছে যখন মাওবাদী অধ্যুষিত জেলা হিসাবে ঝাড়গ্রাম পরিচিত ছিল, খুব ডিস্টার্ব জেলা হিসাবে ছিল, এবং যদি মানে খারাপ দিনের কথা যদি মনে করা যায় তাহলে ওইখানে এমনও একটা সময় ছিল যখন মানুষ পোকা খেয়ে বেঁচেছিল, এমনও একটা সময় ছিল। আজকে রাজ্য সরকার ক্লেম করছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ঝাড়গ্রাম হাসছে। তুমি যেহেতু ঝাড়গ্রামের ছেলে, তোমার কাছে জানতে চাইছি যে কি পরিবর্তন তুমি দেখছো, মানে এই আগেকার ঝাড়গ্রাম, তারপরে মাঝে মাওবাদী অধ্যুষিত অঞ্চল হিসাবে, আর এখন বর্তমান এই 14 বছরের তৃণমূলের শাসনে। তুমি বেসিক যদি 3-4টে, আমি বেশি ডিটেলসে যেতে চাইছি না, ঝাড়গ্রামের কি আমূল পরিবর্তন তুমি দেখছো, একটু তোমার কাছে শুনতে চাই। একদমই স্যার, এই ক্ষেত্রে কিন্তু ছবিটা ঠিক উল্টো। এক সময় মা ও আতঙ্কে কিন্তু এলাকার যারা সাধারণ মানুষ তারা বাড়ি থেকে বেরোতে পারতেন না, সব সময় আতঙ্ক ভয় এগুলো কাজ করতো। আজ জঙ্গলমহলে শান্তি ফিরেছে, কিন্তু শান্তি ফিরলেও এলাকায় ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় অভাব অভিযোগ এটা কিন্তু রয়ে গেছে। আমরা তাহলে ঝাড়গ্রাম হাসছে কি করে? এই যে ক্লেম করা হচ্ছে যে জঙ্গলমহল হাসছে, মানে এই ঝাড়গ্রামকে বাদ দিয়ে তো আর জঙ্গলমহল নয়, তাহলে জঙ্গলমহল হাসছে কিভাবে? ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় শহরাঞ্চলে উন্নতি হলেও ঝাড়গ্রামের যে লোকাল এলাকা রয়েছে, গ্রামগঞ্জ, যে ব্লকের যে গ্রামগুলি রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে এখন যেটা সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের অভাব। যে আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে, আমরা সেই খবর দেখাবো হয়তো, কিন্তু যেটা আমরা গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখেছি যে নয়াগ্রামের কপ্তিফোল গ্রাম একটা রয়েছে, সেখানে গ্রামের সামনে রাঙ্গিয়াম খাল রয়েছে, সেই খালের জল আজও পান করে চলেছেন এবং সেই খালের জল দিয়ে রান্নাও করছেন, বাচ্চাদের কিন্তু পানও করতে হচ্ছে। এই ছবিটা কিন্তু উঠে আসছে। অন্যদিক দিকে যেমন কিছু কিছু গ্রামে উন্নয়ন পৌঁছায়নি, রাস্তাঘাট থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি, তারা এখনো ভাঙা বাড়ি থেকে শুরু করে ত্রিপল টাঙানো বাড়িতে কিন্তু থাকছে, এরকমও ছবি কিন্তু বহু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। শঙ্কর, এটা সব থেকে দুঃখজনক ব্যাপার যে স্বাধীনতার 75 বছর পরে যদি মানুষ শুদ্ধ জল না পায়, এর থেকে বড় দুর্ভাগ্যজনক কথা কিছু হতে পারে না। যদিও কেন্দ্রীয় সরকার বারবার বলছে আমরা অমৃতকালে আছি, অমৃতকাল বলে এটাকে ব্র্যান্ডিং করা হচ্ছে। তো তোমাদের ওইখানে তো সাংসদ তো বিজেপিরই সাংসদ, তো উনি কি এইগুলো নিয়ে কি কথা বলছেন? না, ঝাড়গ্রামের এই মুহূর্তে লোকসভার যিনি রয়েছেন তৃণমূলের কালীপদ সরেন যিনি রয়েছেন এই মুহূর্তে। আচ্ছা, কালীপদ বাবু আছেন, হ্যাঁ, উনি তো দাঁড়ানি, হ্যাঁ ঠিক, হ্যাঁ। তো উনি কিছু বলছেন না, মানে রাজ্য সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করে এই জলের কোনো সমস্যা পার্মানেন্ট সুরাহা করার চেষ্টা করতে পারছেন না? না, আমরা যখন সংবাদ মাধ্যম যখন এইসব সমস্যাগুলো প্রায় বেশিরভাগ গ্রামেই আমরা দেখতে পাচ্ছি, জলের যে সমস্যাটা, বাড়ি বাড়ি টেপ কল পৌঁছে গেছে, কিন্তু সেই কল দিয়ে আজ 2-3 বছর হলো কিন্তু জল আসেনি। এক্ষেত্রে যখনই আমরা প্রশ্ন করতে যাই, যে যিনি সভাধিপতি রয়েছেন ওনারা বলেন যে হ্যাঁ, ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে কাজ খুব ধীর গতিতে চলছে, আমরা ব্যবস্থা নিশ্চয়ই নেব, দেখে শুনে ব্যবস্থা নিব, এরকমটাই কিন্তু ক্যামেরার সামনে আমাদেরকে জানানো হয়। শঙ্কর, আমার লাস্ট একটা প্রশ্ন, মানে এটা আমি জানি না এই প্রশ্নটা আমার মানে এই সময় করা ঠিক হচ্ছে কি না, এটা আমার আইডিয়া নেই, তবে এটা তোমাকে না জিজ্ঞেস করে পাচ্ছি না। এমনও দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্তে যেখানে অভাবের তাড়নায় আদিবাসীরা কিন্তু অনেকটা কনভার্জন করছেন, মানে বিভিন্ন মিশনারি অথবা বিভিন্ন যারা তাদের কাছে জিনিস পৌঁছে দিচ্ছেন, শিক্ষা পৌঁছে দিচ্ছেন, স্বাস্থ্য পৌঁছে দিচ্ছেন, তারা বাধ্য হয়ে ধর্মান্তরণ করছেন। এইরকম কিছু ঘটনা কি তুমি ঝাড়গ্রামে দেখতে পারছো? হ্যাঁ, এক্ষেত্রে স্যার এটাই বলবো যে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় যে আমরা অভাব অভিযোগের ছবিটা দেখছি, সেটা কিন্তু বেশিরভাগই আদিবাসী অধ্যুষিত এলাকায় দেখা যাচ্ছে। এক্ষেত্রে যারা রয়েছেন, আমরা নয়াগ্রামে যে ছবি দেখলাম, সেখানকার বিধায়ক রয়েছেন দুলাল মুর্মু, তিনি কিন্তু আদিবাসী পরিবারেরই ছেলে। আমরা ওনার সাথেও কথা বলেছিলাম, উনি জানাচ্ছেন যে যখনই প্রশ্ন করি আমরা, আমাদেরকে জানানো হয় যে
আমরা এই বিষয়ে জানি না, আমরা এলাকায় খোঁজ খবর নিয়ে দেখছি না না, আমার প্রশ্ন ওটা ছিল না, আমার শঙ্কর স্পেসিফিক প্রশ্ন ছিল যে আইদার কোনো প্রলোভন অথবা অভাবের তাড়নায় তোমার ঝাড়গ্রামে বা আদিবাসী অধ্যুষিত যে জেলাগুলো আছে তাতে কনভার্সনের প্রবৃত্তিটা কি বেড়েছে? আমি এটা তোমার কাছে সরাসরি জানতে চাইছি। একদমই, আমরা বেশ কিছুদিন আগে আমরা একটা খবর দেখাচ্ছিলাম যে এক পঞ্চায়েত অফিসে যে বিজেপির সমর্থিত যে নির্দল যারা জোট করে প্রধান করেছিলেন, সেই এলাকায় কিন্তু একটা অভিযোগ দেখা গেছিল যে বিজেপির যিনি প্রধান রয়েছেন তিনি টাকা আত্মসাৎ করেছেন। এইরকম বেশ কিছু ছবি এলাকায় রয়েছে যে অভাব, কখনো বা ঠিকাদারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভাব, কখনো প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভাব, এই ছবিগুলো কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে উন্নয়নের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু থমকে যাচ্ছে এলাকায়, যার জন্য আদিবাসী অধ্যুষিত এলাকাগুলো এখনো পিছিয়ে রয়েছে এইসব কারণের জন্য। আর এলাকার বাসীরা এমনটাই অভিযোগ করছেন যে টাকা, বেশ কিছু ক্ষেত্রে উন্নয়নের যে টাকা আসছে সেগুলো কিন্তু আত্মসাৎ করা হচ্ছে। ঠিক আছে শঙ্কর, সাবধানে থেকো, ঠিক আছে, হাতি থেকে বেঁচে থেকো আর কি, ঠিক আছে, শুভেচ্ছা রইলো, ভালো থাকো। চলো, আমাদের সঙ্গে সুমিত, হ্যাঁ সুমিত আছে বোধহয়, সুমিতকে ধরা যাচ্ছে? পিসিআর কে বলছি। আচ্ছা, স্যার আমরা ঝাড়গ্রামে দেখতে পাচ্ছি যে এক সময় মাওবাদীর আতঙ্ক ছিল, এখন আবার হাতির আতঙ্ক। না, হাতির ওই যে বলছে না যে একটা র্যাকেট কাজ করছে, র্যাকেটটা হচ্ছে যে তারা জঙ্গলের মানে যারা শহরের কাছে যে জঙ্গলগুলো আছে সেইখানে আগুন লাগিয়ে দিচ্ছে। কেন আগুন লাগিয়ে দিচ্ছে? গাছগুলো পুড়ে যাবে এবং গাছগুলো কেটে বিক্রি করবে। মানে পুষ্পা 2 দেখেছো? দেখেছো তো? তো তুমি তো জানো যে এখানে সেই রকম চন্দনের দামি কাঠ নেই, কিন্তু কাঠ আছে। এবং আজকের ডেটে মানে শাল মানে যে যে গাছ সেগুলো খুব দামি গাছ। আমরা একটু সুমিতের সঙ্গে কথা বলে নিই, তারপরে। ভাই কেমন আছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, একদম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। কেমন আছিস? অনেকদিন পর তোর চেহারাটা দেখলাম। কেমন কাটালি ঈদ? স্যার ভালো আছি। হ্যাঁ, তোর আওয়াজটা একটু কাটছে, শোনা যাচ্ছে এবার? আমি ভালো আছি স্যার। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, বলছি যে ওইখানে আলিপুরদুয়ারের কি খবর, মানে কেমন ঈদ কাটলো? আলিপুরদুয়ার গেলে ডুয়ার্স, চতুর্দিকে জঙ্গল, চা বাগান ঘেরা, তার মধ্যে যতটা মসজিদ রয়েছে সেই মসজিদ গুলোতে ভালোভাবে ঈদ পালন হলো। প্রশাসনের তরফ থেকেও সহযোগিতা করা হয়েছে, পাশাপাশি রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু প্রত্যেক মসজিদে যান এবং সবার সঙ্গে মিলিত হয়ে দেখা করেন, পাশে থাকার শুভেচ্ছা দেন। আলিপুরদুয়ারে খুব জমজমাট ঈদ পালিত হলো। তো কোথাও কিন্তু অসুবিধা হয়নি, প্রতি বছরের মতো এবছরও ফুলফিল ভালোই হয়েছে। আচ্ছা সুমিত, একটা কথা নতুন করে শুনলাম আর কি, মানে বিজেপি নাকি মানে প্রায় দেশ জুড়ে 40 লাখ পরিবারের সওগাতে মোদি বলে একটা কোনো কিট পাঠিয়েছিল। তো আমি তো যতদূর জানি যে নর্থ বেঙ্গলে বিজেপির অবস্থাটা খুব ভালো, মানে ওটার একটা আলাদা ব্যাখ্যা আছে যে মোদি এখন ঈদের সওগাত পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন, কি অবস্থা? একদিকে উনি কালকে আরএসএস এর নাগপুর সফরে যাচ্ছেন, অপরদিকে সওগাতে ঈদ পাঠাচ্ছেন। ওইখানে কি কোনো কিট ফিট এসছে দিল্লি থেকে? কোনো খবর আছে? দেখো, আলিপুরদুয়ারে মানে পড়তে গেলে বিজেপির একটা শক্ত ঘাঁটি রয়েছে। যখন রাজ্যের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূল ক্ষমতায় আসেনি, তার আগে থেকে আলিপুরদুয়ারে বিজেপি কিন্তু পেয়েছে মাদারি বিধবা। তার পরবর্তী আস্তে আস্তে বিজেপি এগিয়ে যাওয়ার পরে আবার 2023 যে নির্বাচন, সামনে 2021 যে বিধানসভা নির্বাচন হলো, কিন্তু আলিপুর জেলার 5টি বিধানসভাতেই বিজেপি জয়ী হয়েছে। পরবর্তীতে আলিপুরের যে বর্তমান সাংসদ রয়েছে বিজেপির মনস্টিক বিধায়ক,
থেকে বিধায়ক পরে তিনি সাংসদে দাঁড়িয়েছেন, তবুও কিন্তু সুমিত, আমার প্রশ্নের উত্তরটা পেলাম না আমি। জাস্ট সুমিত 1 মিনিট আটকাচ্ছি। নর্থ বেঙ্গলে কি কোনো দিল্লি থেকে কোনো সওগাতে মোদির নামে কোনো কিট এসছে? নর্থ বেঙ্গলের লোক কিছু কোনো উপহার পেয়েছে প্রধানমন্ত্রীর কাছ থেকে? আমাদের মনে হচ্ছে আওয়াজ কাটছে। ঠিক আছে সুমিত, আবার কথা হবে। তাহলে আজকে শেষ করা যাক। আমি মানে আজকে আমরা আলোচনা করলাম ঈদ নিয়ে, আলোচনা করলাম আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলাম। আমরা প্রত্যেক দিনই আলোচনা করি। আবার কালকে আবার অন্য কোনো জেলার সঙ্গে কথা হবে। শেষ করো। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন এক্সপ্রেস অনলাইন। এরপর আমরা বিদায় নেব। আপনারা চোখ রাখুন এক্সপ্রেস নিউজে, খবর নেয় খবর দেয়। ঠিক আছে। মৌপ্রিয়া একটু আজকে প্রথমবার বসেছে আমার সঙ্গে, তাই জন্য একটু ঘাবড়াচ্ছে, কিন্তু 4-5টা প্রোগ্রাম করার পরে আপনারা দেখবেন ও কিন্তু খুব স্মার্ট মানে অ্যাঙ্কার হবে। আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।